নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু আর্টিকেল নিয়ে আসি, যেখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল থাকে এবং যে ইম্পর্টেন্ট নিউজগুলো থাকে সেটা আমরা ডিসকাস করি। তো এটা হচ্ছে আজকের নিউজ পেপার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি এডিটোরিয়াল এসছে সেটাও আমরা বিস্তারিতভাবে ডিসকাস করব। আজকের যে এডিটোরিয়ালগুলো এসছে সেখান থেকে দুটো এডিটোরিয়াল আমরা ডিসকাস করতে চলেছি। প্রথম হচ্ছে এইখানে কাস্ট সেন্সাস নিয়ে, যেটা আমরা দেখে নেব কি বলছে রাইটার। ঠিক আছে, তো আরম্ভ করি। কি বলতে চাইছে এইখানে? এভিডেন্স বেসড পলিসি মেকিং টু বিল্ড এ মোর জাস্ট অ্যান্ড ইনক্লুসিভ ইন্ডিয়া। ঠিক আছে, এভিডেন্স বেসড পলিসি মেকিং আমাদেরকে তৈরি করতে হবে। এ নেশন দ্যাট রিফিউজেস টু সি ইটসেলফ ক্যানট হোপ টু হিল ইটসেলফ। একটা যে রাষ্ট্র নিজেকে যদি সে মানে দেখতে বঞ্চিত হয়, নিজেকে সঠিকভাবে দেখতে বঞ্চিত হয়, সে কিন্তু একে হিল করতেও বঞ্চিত হবে। ঠিক আছে, হিল বলতে সুস্থ করা নিজেকে। ঠিক আছে, যে সমস্যা আছে সমস্যাগুলো দূর করা। পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া attempted to abolish caste while simultaneously pursuing social justice. তো এইখানে আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের অনেক সময় চেষ্টা ছিল যে আমরা যে কাস্ট সিস্টেম আছে সেটাকে আমরা অ্যাবলিশ করব। ঠিক আছে, কিন্তু আবার আমরা চাইছি যে আমরা সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় আমরা আমাদের সমাজের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, দুটো কিন্তু একসাথে পসিবল নয়, এবং দুটো যে ফান্ডামেন্টাল গোলস আমরা তৈরি করেছি সেটা কিন্তু একসাথে করা সম্ভব না। আমরা কাস্ট সিস্টেমটা তুলতে চলেছি এবং তার সাথে সোশ্যাল জাস্টিস করতে চলেছি। এই দুটো জিনিস আমরা যদি একসাথে করতে যাই, রাইটার বলতে চাইছে এটা কিন্তু একসাথে সম্ভব নয়। এইখানে একটা ডিসক্লেমার দিয়ে দিই যে এই আর্টিকেলটা যেটা আমরা ডিসকাস করছি সেটা কিন্তু সোললি বেসড অন যিনি এইখানে রাইটার। ঠিক আছে, উনি একজন আইএএস অফিসার আছেন, ফর্মার আইএএস অফিসার, রিটায়ার করে গেছেন। তো ওনার যে পয়েন্ট অফ ভিউ আছে সেটা আমরা এখানে সোললি ডিসকাস করব। এখানে আমার কোনো পয়েন্ট অফ ভিউ নেই, যেহেতু এটা কাস্টটা একটা সেন্সিটিভ টপিক। অনেকজনের অনেক রকম মত থাকতেই পারে এবং সেটা আপনারা প্রকাশ করতেই পারেন, কিন্তু এটা আমরা সোললি ডিসকাস করছি অ্যাকর্ডিং টু বর্ধান শেট্টি। ঠিক আছে, যিনি হচ্ছেন প্রাক্তন আইএএস অফিসার। তো আর্টিকেলের মধ্যে ফিরে আসবো। তারপরে কি বলছে? কনস্টিটিউশন এক্সপ্লিসিটলি ম্যান্ডেটস দ্য পারসুইটস অফ সোশ্যাল জাস্টিস থ্রু রিজার্ভেশন ইন এডুকেশন, পাবলিক এমপ্লয়মেন্ট অ্যান্ড ইলেকটোরাল কনস্টিটুয়েন্সিস। তো আমাদের যে কনস্টিটিউশন রয়েছে সেটা কিন্তু এই যে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় কিভাবে কিভাবে হবে সেটা হচ্ছে রিজার্ভেশন ইন এডুকেশনে রিজার্ভেশন থাকা দরকার, এবং পাবলিক এমপ্লয়মেন্টে রিজার্ভেশন থাকা দরকার, এবং যে ইলেকটোরাল কনস্টিটুয়েন্সিস যেখানে মানুষকে যেখানে কি এমএলএ বা এমপি, ঠিক আছে, তো এদেরকে যখন এই জায়গাটাও কিন্তু পলিটিক্সেও কিন্তু সেটা আমাদের রিজার্ভেশন থাকা দরকার। তো সোশ্যাল জাস্টিস আমরা এইভাবে আমরা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, কিন্তু তার জন্য কি লাগবে? তার জন্য লাগবে হচ্ছে প্রিসাইজ অ্যান্ড ডিসঅ্যাগ্রিগেটেড কাস্ট ডেটা। ঠিক আছে, যে কাস্ট নিয়ে আমরা কথা বলছি এইখানে, যে কাস্টদেরকে আমরা রিজার্ভেশন দেওয়ার কথা বলছি এইখানে, এবং যে জিনিসগুলো আমরা এইখানে ইমপ্লিমেন্ট করতে চাইছি, ঠিক আছে, এক্সিকিউট করতে চাইছি, তার জন্য কিন্তু প্রিসাইজ এবং ডিসঅ্যাগ্রিগেটেড কাস্ট ডেটা লাগবে। প্রিসাইজ মানে এক্স্যাক্ট, আর ডিসএগ্রিগেটেড মানে হচ্ছে অ্যাগ্রিগেট বলতে একটা এভারেজ ডেটা, কিন্তু ডিসএগ্রিগেটেড ডেটা মানে হচ্ছে এক্স্যাক্ট ডেটা আমাদের লাগবে, যেন কি আমরা এই কাস্ট বেস যে জিনিসগুলো আছে সেটা আমরা ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, তো এর সাথে আমাদের কি কি অন্য জিনিস আমরা করতে পারি? ঠিক আছে, আমরা কি করতে পারি? অ্যাডমিনিস্ট্রেটিং রিজার্ভেশন, ঠিক আছে, বাট অলসো ইন ইকুইটি ড্রিভেন প্ল্যানিং। ঠিক আছে, তো এইখানে অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের প্রশাসনিক দিক থেকে খুবই সুবিধা হবে। এর সাথে যে প্ল্যানিংগুলো করব সেখানেও খুব সুবিধা হবে, এবং টার্গেটেড পলিসি মেকিং। এমন নয় যে একটা
মানে জেনারেল পলিসি মেকিং আমরা করে দিলাম, ঠিক আছে, সেরকম নয়। টার্গেটেড, যাদেরকে আমরা সঠিক বেনিফিট দিতে চাই তাদেরকেই আমরা বেনিফিট দিতে পারবো, ঠিক আছে। এবং ট্র্যাকিং ডিসপ্যারিটিস ওভার টাইম, যে যে জায়গায় সমস্যা আছে, যে যে কমিউনিটিতে সমস্যা আছে, সেটা কিন্তু আমরা সময়ের সাথে সেটা জানতে পারবো থ্রু এই কাস্ট সেন্সাস, ঠিক আছে। তো কাস্ট সেন্সাসের উপরে অনেকদিন ধরে ভাবছিলাম যে ভালো একটা এডিটোরিয়াল আসলে সেটা ডিসকাস করবো, এবং এটাই হচ্ছে সেটা, ঠিক আছে। তো এর ছাড়া কি বলছে, নট কালেক্টিং ইট হ্যাজ রেন্ডার্ড মেনি ইন্ডিয়াস মার্জিনালাইজড কমিউনিটি ইনভিজিবল ইন অফিসিয়াল স্ট্যাটিস্টিক, ঠিক আছে। তো কাস্ট সেন্সাস যে ঠিকভাবে হয়নি, এতদিনে হয়েছে ছোট ছোট করে, কিন্তু ঠিকভাবে যে হয়নি তার জন্য কিন্তু মার্জিনালাইজড কমিউনিটিস তারা কিন্তু আমাদের যে পলিসি মেকিং থেকে ইনভিজিবল হয়ে গেছে, ঠিক আছে। অফিসিয়াল স্ট্যাটিক্সে তাদেরকে দেখা যাচ্ছে না। এবং এর থেকেও খারাপ কি জিনিস আছে, এটা হচ্ছে যে আপার কাস্ট অ্যান্ড ডমিনেন্ট ওবিসিস, ঠিক আছে। এমন তো নয়, দেখো অনেক দিন ধরে 1951 সাল মানে 1947 থেকে যে জিনিসগুলো আমাদের উঠে আসছে, ঠিক আছে, যে রিজার্ভেশনগুলো আছে, ঠিক এতদিনে কিন্তু অনেক কিছু চেঞ্জেস হয়েছে ভিতরে। তার মধ্যে এখানে যেটা বলছে যে আপার কাস্টগুলো আছে যারা, তারা কিন্তু বেশিরভাগ মানে ওবিসির মধ্যে যারা ভালো গ্রুপ আর কি, ঠিক আছে, তারা কিন্তু বেশিরভাগ যে অপরচুনিটি বা ওয়েলথ তারা কিন্তু নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা বলতে চাইছে, মানে সবাইকে যে যেই জিনিসের জন্য আমরা এই কাস্ট রিজার্ভেশনটা আমরা দিয়েছি, ঠিক আছে, সেটা কিন্তু অ্যাকচুয়াল পারপাস সার্ভ করতে পারছে না। তার কারণ হচ্ছে যে কিছু সংখ্যক কাস্ট তারা কিন্তু বেশিরভাগ জাঙ্ক অফ ওয়েলথ অ্যান্ড অপরচুনিটিস তারা কিন্তু, এবং পাওয়ার, ঠিক আছে, ওরা কিন্তু নিয়ে যাচ্ছে। এবার দেখে নেব এ লিগাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ নেসেসিটি, ঠিক আছে। তো কি কি জিনিস লিগালি আমাদেরকে করতে হবে, ঠিক আছে। 1951 সালে কাস্ট সেন্সাস ওয়াজ এনিউমারেটেড শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, ঠিক আছে। 51 সালে কি হয়েছে, এসসি এবং এসটির হয়েছিল কাস্ট এনিউমারেশন, ঠিক আছে। কাস্ট যে সেন্সাসটা হয়েছিল তার মধ্যে এসসি এবং এসটিরা ছিল, কিন্তু ওবিসি তার মধ্যে ছিল না। ইভেন দো অল থ্রি গ্রুপস আর কনস্টিটিউশনালি এলিজিবল ফর রিজার্ভেশন এডুকেশন অ্যান্ড পাবলিক এমপ্লয়মেন্ট, ঠিক আছে। ওদের কিন্তু হয়নি ওবিসিদের, কিন্তু আমরা যদি দেখি তাহলে তিনজনই কিন্তু পাবলিক এডুকেশন এবং এমপ্লয়মেন্টে তাদের মানে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারা কিন্তু এলিজিবল, তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে সেটা। এর ছাড়া 73 এবং 74তম সংশোধনে, ঠিক আছে, 73rd অ্যান্ড 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে বলা হচ্ছে যে ওবিসি রিজার্ভেশন ইন ইলেকটোরাল কনস্টিটুয়েন্সিস, ঠিক আছে, মানে যদি কেউ জনপ্রতিনিধি হতে চায়, ঠিক আছে, সেখানে কিন্তু রিজার্ভেশন রয়েছে ইন পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে, পঞ্চায়েত এবং পৌরসভাতে তাদের কিন্তু রিজার্ভেশনটা রয়েছে। এবং তার জন্য কি দরকার, এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য কি দরকার, এরিয়া ওয়াইজ ওবিসি ডেটা কিন্তু দরকার, ঠিক আছে। মানে যে ওবিসি যে ডেটাগুলো রয়েছে সেটা কিন্তু এরিয়া ওয়াইজ আমাদের প্রেসাইসলি তুলে ধরতে হবে। এর ছাড়া কি বলছে রাইটার বলতে চাইছে যে ইকোনমিক উইকার সেকশন ইডব্লিউএস সেটা কিন্তু 2019-এ কিন্তু লাগু করা হয়েছে, এবং সেটা ভালোভাবে আমরা কিন্তু আমাদের লিগ্যাল যে ফ্রেমওয়ার্ক আছে সেখানে কিন্তু আমরা সেটা তৈরি করতে পেরেছি। এর ছাড়া ইন্ডিয়াস রিজার্ভেশন পলিসি কারেন্টলি অপারেটস ইন এভিডেন্স ভ্যাকিউম, ঠিক আছে। রাইটার এখানে ক্রিটিসাইজ করে আমাদের যে রিজার্ভেশন সিস্টেম আছে সেটাকে ক্রিটিসাইজ করে বলছে যে এইখানে আমাদের কিন্তু রিজার্ভেশন সিস্টেমে এক ধরনের ভ্যাকিউম তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক আছে, উইথ টাইম, মানে কেউ তৈরি করেনি, কিন্তু উইথ টাইম যে চেঞ্জেসগুলো এসছে, ঠিক আছে, সেটার জন্য একটা ভ্যাকিউম তৈরি হয়ে গেছে। ভ্যাকিউম মানে হচ্ছে খালি জায়গা, ঠিক আছে, যেখানে কোনো জিনিস রাখা নেই, ঠিক, খালি জায়গা। তো এইখানে আর কি বলতে চাইছে, according to the submission of made by the government of India to জাস্টিস জি রোহিণী একটা কমিশন তৈরি করা হয়েছিল, এবং ওনারা ডেটা সাবমিট করেছিল কার কাছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। যেখান থেকে বোঝা যায় যে 10 ওবিসি কাস্ট, ঠিক আছে, 10খানা ওবিসি কাস্ট তারা কর্নার্ড 25% অফ অল পাবলিক জবস। মানে ভেবে না, একটা ভেবে দেখো, এতটা যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে তার মধ্যে শুধু 10টা কাস্ট কিন্তু 25% জব কিন্তু ওরা নিয়ে ফেলছে। এবং
এডুকেশনাল সিট, ঠিক আছে। মানে এত ওবিসি কাস্ট রয়েছে, ঠিক আছে, যেখানে আমাদের শো করছে কত 46 লাখ কাস্ট, ওইখানে শুধু 10খানা কাস্ট কিন্তু যে পাবলিক জব রয়েছে এবং এডুকেশন রয়েছে সেটা কিন্তু ওরা মানে শুধু 10টা কাস্ট নিয়ে ওরা পুরো ভর্তি করে ফেলছে, ঠিক আছে। এরপরে আর কি জিনিস আছে, শকিং হচ্ছে 38% অফ ওবিসি রিসিভড অনলি 3%, ঠিক আছে। 38% যারা ওবিসি রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু অনলি 3% সিট রিজার্ভ করতে পারছে, ঠিক আছে। এবং আনাদার 37% গট নাথিং অ্যাট অল, ঠিক আছে। 38% শুধু 3% করতে পারছে, যেটা কিন্তু একটা ভাবার বিষয়, ঠিক আছে। যদি 100টা ওবিসি, হাইপোথেটিক্যালি সেইং, যদি 100খানা ওবিসি কাস্ট রয়েছে, ঠিক আছে, তার মধ্যে 38 জনের মধ্যে শুধু 3জন সিলেক্ট হতে পারছে এবং 37দের মধ্যে একটাও সিলেক্ট হতে পারছে না, ঠিক আছে। এবং এইখানে আরেকটা জিনিস কি বলছে যে ওয়াইল এ কোয়ার্টার অফ ওবিসি, এক কোয়ার্টার মানে 1/4, ঠিক আছে, ধরে নাও 25%, 97% অফ বেনিফিট কিন্তু তারা অ্যাভেল করছে এবং বাকিরা যারা আছে তারা কিন্তু এই বেনিফিটগুলো পাচ্ছে না, ঠিক আছে। তো এইখানে সমস্যা বেসিক্যালি তুলে ধরা যে কিছু সংখ্যক ওবিসি কাস্ট আছে যারা কিন্তু বেশিরভাগ বেনিফিটগুলো সরকার দ্বারা নিয়ে চলেছে, কিন্তু বাকিরা নিতে পারছে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা ড্রব্যাক, যেটা কি উইথ টাইম আমাদের যে কাস্ট সিস্টেম রয়েছে সেখানে কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। তো এইখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে কিভাবে আমাদেরকে কি করতে হবে সেটা এখানে বলে দিয়েছে। টু প্রিভেন্ট দ্য এলিট ক্যাপচার এনেবল রেশনাল সাবক্যাটাগরাইজেশন উইদিন সোশ্যাল গ্রুপ অ্যান্ড অ্যালাউ মোর প্রিসাইজ ডেফিনেশন অফ ক্রিমিলিয়ার, ঠিক আছে। দুটো জিনিসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ক্রিমিলিয়ারের কথা, ঠিক আছে, যেটা কি বর্তমানে ওবিসির মধ্যে রয়েছে সেটা কিন্তু মোর প্রিসাইজ হতে হবে, মানে আরো সঠিক হতে হবে, ঠিক আছে, এই জিনিসটা কথা বলছে। এবং তার সাথে কথা বলছে যে সাব ক্যাটেগরাইজেশন, ঠিক আছে, সাব ক্যাটেগরাইজেশন, ঠিক আছে, সাব ক্যাটেগরাইজেশন করে নিয়ে আসতে হবে, যে আমাদের কাস্টের মধ্যেও কিন্তু ভাগটা নিয়ে আসতে হবে, ঠিক আছে, যেন যারা কম বেনিফিট পাচ্ছে এতদিন ধরে, ঠিক আছে, তাদেরকে আরো বেনিফিট দেওয়া হোক। বেসিক্যালি কাস্ট রিজার্ভেশনের এটাই চেষ্টা যে যারা বেনিফিট পাচ্ছে না তাদেরকে বেনিফিট দেওয়া, ঠিক আছে। এবার আরেকটা জিনিস এখানে কি বলছে, লার্নিং ফ্রম ফেলিয়ার অ্যান্ড সাকসেস, আমাদের এতদিনে কি লার্নিং রয়েছে এবং কি ফেলিয়ার রয়েছে, ঠিক আছে, কি ফেলিয়ার রয়েছে এবং ফেলিয়ার থেকে কি লার্নিং বা সাকসেসের দিকে কিভাবে আমরা এগোবো, এই জিনিসটা এখানে রাইটার তুলে ধরতে চাইছে। তো আমরা সেন্সাস করেছিলাম 1931 সালে, হ্যাড রেকর্ডেড 4,147, 4,137 কাস্ট আমরা রেকর্ড করেছিলাম ইন 1931 সেন্সাসে, ঠিক আছে। তারপরে এনথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হ্যাজ আইডেন্টিফাইড 6,325, ঠিক আছে, কাস্ট ওরা করেছিল। এরপরে সোশ্য ইকোনমিক কাস্ট সেন্সাস হয়েছিল 2011-তে, সেখানে আমরা দেখেছিলাম 46 লাখ কাস্ট আমরা দেখতে পেরেছিলাম, ঠিক আছে। তো এইখানে নানা রকম ভাবে যে ডেটাগুলো আসছে সেটারও কিন্তু সমস্যা এইখানে জানিয়ে দিয়েছে। তাহলে কি রং ছিল সেটা রাইটার বলতে চাইছে যে প্রথম যে কাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে, ঠিক আছে, এসইসিসি, তো সেইখানে বলা হচ্ছে যে সেন্সাস অ্যাক্ট 1948-এ কিন্তু সেটা ধরা হয়নি, ঠিক আছে, সেই অ্যাক্ট অনুযায়ী আমরা কিন্তু করিনি, তার জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক আমরা পেতে পারিনি, ঠিক আছে, লিগ্যাল অথরিটি আমরা পাইনি ঠিকভাবে, ঠিক আছে, সে তার মধ্যে ছিল না, ঠিক। দ্বিতীয় জিনিস বলছে যে ইট ওয়াজ কন্ডাক্টেড থ্রু Union Ministries of Rural Development and Urban Development with no expertise and handling a complex socio-anthropological survey, ঠিক আছে, এটা কন্ডাক্ট করা হয়েছিল ইউনিয়ন মিনিস্ট্রিজ অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট, ঠিক আছে, যেখানে কি এক্সপার্ট ছিল না, ঠিক আছে, এক্সপার্টিস ছিল না এবং এইটাকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল ওরা করতে পারেনি, ঠিক আছে, এটা হলো সমস্যা। তো প্রথম সমস্যা দেখে নিলাম যে এই অ্যাক্ট অনুযায়ী এবং তার নিয়ম অনুযায়ী করা হয়নি। দ্বিতীয় কথা বলছে যে এইখানে এক্সপার্টিস ছিল না, তার জন্য সমস্যাটা হয়েছে। তৃতীয় জিনিস আমরা দেখে নেব, its open-ended question about caste created confusion. Under trained enumerators,
কনফ্লেটেড কাস্ট, এলআইসি, সাবকাস্ট, ঠিক আছে। যেখানে বেশি এইখানে যে মূল জিনিসটা বলতে চাইছে এনিউমারেটার্স মানে যারা কাস্ট সেন্সাস করে, মানে যে রিপ্রেজেন্টেটিভ কাস্ট সেন্সাস করে। যদি তুমি একটা কাস্ট সেন্সাসের দায়িত্ব তুমি রয়েছো, তুমি কাস্ট সেন্সাস করছো, তাহলে তুমি একজন হচ্ছে এনিউমারেটার, ঠিক আছে। তো ওদের মধ্যে একটা জিনিস ছিল যে, এবং আমাদের যে ভেরিয়েশন রয়েছে সেটা কিন্তু অনেক, ভেরিয়েশন বলতে এক মানে কাস্টের যে সাবগ্রুপগুলো রয়েছে সেটা কিন্তু অনেক। এর জন্য কি হলো, একটা ওপেন এন্ডেড জিনিস তৈরি হয়ে গেল, ঠিক আছে। মানে এমন একটা জিনিস যার কোনো এন্ড নেই, যার কোনো শেষ নেই, মানে এত কাস্ট রয়েছে, তাদেরকে ঠিকঠাকভাবে ট্রেন করা হয়নি যে কি করতে হবে কি না করতে হবে। এর জন্য সাব কাস্টের ভর্তি, গোত্রা ভর্তি, ঠিক আছে, ক্ল্যান্স নেম ভর্তি। এবার তুমি সারনেমসও এক, কারো সারনেমস আলাদা, ঠিক আছে। এই জিনিস যে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, এক ধরনের কেওটিক সিচুয়েশন, বা যেখানে যে ডেটাগুলো উঠে এসছে সেটা কিন্তু আমরা ইউজেবল মতন নয়, মানে যেটা কি আমরা আর ইউজ করতে পারবো না, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিয়েছে, ঠিক। এই যে জিনিস সমস্যাগুলো ছিল, তার ছাড়া কিন্তু রাইটার এখানে একটা ভালো দিক তুলে ধরেছে। বলছে যে বিহারে কিন্তু কাস্ট সেন্সাস হয়েছিল, ঠিক আছে, যেখানে 2014 খানা কাস্ট উঠে এসছে, এবং যেই কাস্টগুলোকে আমরা ঠিকঠাকভাবে তুলতে পারিনি, বা যেই কাস্টগুলোতে ঠিকঠাকভাবে আমরা মানে ওইটাকে সেগ্রিগেট করতে পারিনি, তাদেরকে 2015 কাস্টে ধরে দেওয়া হয়েছে। একদম খুবই ভালো জিনিস। 2014 খানা 214 খানা মানে এক্স্যাক্ট যে জিনিস আছে, ঠিক আছে, এক্স্যাক্ট যে কাস্ট আছে সেটা তুলে ধরা হয়েছে, এবং যেটা করা যাচ্ছে না তাদেরকে 215, মানে টোটাল 215খানা কাস্ট ওইখানে উঠে এসছে, যেখানে 215তে আদার কাস্টগুলোকে এখানে রাখা হয়েছে, ঠিক আছে, যেটা কি বর্তমানে তাদেরকে সেগ্রিগেট করা যাচ্ছে না, তাদেরকে আলাদা করা যাচ্ছে না, ঠিক। তো এটা কিন্তু এটার দ্বারা আমরা বুঝতে পারছি যে আমরা একটা ক্রেডিবল কাস্ট সিস্টেম আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে, যেখানে কি খুব ভালোভাবে সম্ভব আছে, এন্টায়ারলি ফিজিবল, খুব ভালোভাবে সম্ভব আছে যে ভবিষ্যতে যে কাস্ট সেন্সাস আমরা করানোর চেষ্টা করছি সেটা যদি করতে চাই তাহলে খুব ভালোভাবেই কিন্তু করা যাবে। এবার ব্লুপ্রিন্ট ফর সাকসেসফুল কাস্ট সেন্সাস, মানে কি কি জিনিস হতে হবে যেন এই কাস্ট সেন্সাসটা সাকসেসফুলি আমরা করতে পারি, ঠিক আছে। তো এইখানে রাইটার খুব ভালোভাবে ইয়ে করে দিয়েছে, পারলে তোমরা এটা নোট করে নিতে পারো। প্রথম জিনিস হচ্ছে যে লিগ্যাল ব্যাকিং থাকতে হবে, এবং সেটা কি সেন্সাস অ্যাক্ট 1948 অনুযায়ী কিন্তু হতে হবে। সমস্ত যে নিয়মগুলো আছে সেখানে কিন্তু এখানে তুলে ধরতে হবে, ঠিক আছে। তো এরপরে চলে আসি দ্বিতীয় নম্বরে, দ্য রাইট ইনস্টিটিউশন, ঠিক আছে। এমন নয় যে যাকে তাকে দিয়ে দিলাম এবং কাস্ট সেন্সাস করতে বলে দিলাম। যারা জিনিসটা ভালোভাবে জানে এবং যাদের কাছে নলেজ আছে তাদেরকেই কিন্তু এটা দিতে হবে। যেমন কি অফিস অফ রেজিস্ট্রার জেনারেল, সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া, এদেরকে দিলে এদের কাছে নলেজ আছে এবং এরা সঠিকভাবে সেটা করিয়ে নিতে পারবে। 3 নম্বর জিনিস হচ্ছে যে ইউজ ক্লোজড অপশন কোয়েশ্চেন অ্যান্ড ড্রপ ডাউন মেনুস কাভারিং কাস্ট, সাবকাস্ট অ্যান্ড কাস্ট, ঠিক আছে। এমন নয় যে শুধু একটা কাস্ট দিয়ে দিলাম এবং তার 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 আশেপাশে কিন্তু কিছু নেই। এমন দিতে হবে যে কাস্ট তো দেওয়া রয়েছে, তার নিচে সাবকাস্ট কি আছে, ঠিক আছে, এবং তার কি কি সেকশন আছে বা তার কি কি গ্রুপ আছে সেটাও কিন্তু তোমাকে ওইখানে দিয়ে দিতে হবে। যার মধ্যে কি বেশিরভাগ সময় আমরা দেখে থাকি একই গ্রুপে কিন্তু অনেক ধরনের জাতি রয়েছে, সেটা কিন্তু সাবকাস্ট সিস্টেমে তৈরি করে একটা ভালোভাবে ডিজাইনড ডিজিটাল কোডস এবং ডিজিটাল মানে ভালোভাবে ডিজিটালি তৈরি করতে হবে। এবং এই জিনিসটাও দেখতে হবে যে কোনো জিনিস ডুপ্লিকেশন হচ্ছে না, ঠিক আছে। ডুপ্লিকেশন মানে একই কাস্টকে দুবার নেওয়া বা একই জাতীয় লোককে দুবার নেওয়া। যেখানে কি একটা এক্সাম্পল দিয়ে ওরা বুঝিয়ে দিয়েছে যে আইয়ার আর আইয়ার, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনটা একটু দেখে নেবে, এইটা কি ঠিকঠাকভাবে করতে হবে এবং এটাকে একই কোডে রাখতে হবে। একটা এক্সাম্পল দিয়ে ওরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। 4 নম্বর বলছে যে স্টেট স্পেসিফিক কাস্ট লিস্ট, ঠিক আছে। এমন নয় যে সব স্টেটে একই ধরনের লোক পাওয়া যায়, স্টেট অনুযায়ী কিন্তু কাস্টের অনেক মানে ভেরিয়েশন আছে, ঠিক আছে, আলাদা আলাদা লোক পাওয়া যায়। যে লোকগুলো ইউপিতে পাওয়া যাবে সেই লোক কিন্তু তামিলনাড়ুতে পাওয়া যাবে না, ঠিক আছে। এবার যদি মাইগ্রেট করে গিয়ে থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু মানে যেটা আমার বলার কথা যে
প্রত্যেকটা স্টেটে কিন্তু আলাদা আলাদা লোক রয়েছে, আলাদা ধরনের লোক রয়েছে এবং তাদের কালচার এবং ল্যাঙ্গুয়েজ আলাদা, এবং সেই জিনিসটাকেও কিন্তু মাথায় রেখে কাজটা করতে হবে। ফিফথ নাম্বার হচ্ছে এনিউমারেটর, যেটা কি বলছিলাম, এনিউমারেটরদের সুন্দরভাবে ট্রেনিং দিতে হবে যেন যে যে সমস্যাগুলো উঠে আসে সেটার সমাধান কিন্তু তারা ইনস্ট্যান্টলি করতে পারে, ঠিক আছে। এবং তার সাথে মক এক্সারসাইজও প্র্যাকটিস করতে হবে, যে একটা ডেমো ওদেরকে দেখিয়ে দিতে হবে যে কি ডুজ এবং কি ডোন্ট, সেটাকে ভালো করে গাইড করে দিতে হবে, ঠিক আছে। তারপরে ডিজিটাল টুলস, ঠিক আছে, ডিজিটাল টুলস যে রয়েছে, ঠিক আছে, কিভাবে ওয়েবসাইটে কাজ করতে হয় বা কিভাবে অ্যাপে কাজ করতে হয় সেটা কিন্তু ভালোভাবে আমাদের যে এনিউমারেটর যারা মানে কাজ করবে তাদেরকে কিন্তু ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে হবে, যেন হিউম্যান যে এরর হয় সেটাকে মিনিমাইজ করা যায়, বা নো এরর বা মিনিমাইজ এটাকে করা যায়, ঠিক আছে। 7 নম্বর বলছে রিপ্রেজেন্টেটিভ স্টাফিং, ঠিক আছে, যারা কাজ করছে এনিউমারেটর তারা তো ঠিক আছে, কিন্তু তাদের উপরেও কিন্তু দু একজনকে রাখতে হবে, তারা যেন তাদেরকে ভালোভাবে গাইড করতে পারে, এবং যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা তৈরি হয় ইন সিচুয়েশন, অনেক সময় দেখা যায় যে এইটা এই কাস্ট, এবার আমি যদি একটা কাস্টের হয়ে নিজের কাজটাকে যেটা বেনিফিট দেওয়ার চেষ্টা করছি কোনো কারণে, ঠিক আছে, সেটা যেন না হয়, এবং একটা রিপ্রেজেন্টেটিভকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া যে সে যে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটাকে সমাধান ঠিকঠাকভাবে করতে পারে, ঠিক আছে। তারপরে বলছে যে এস্টাবলিশ এ ডিস্ট্রিক্ট লেভেল কমিটিস, ঠিক আছে, ডিস্ট্রিক্ট লেভেল কমিটিস আমাদেরকে তৈরি করতে হবে, তারা যেন ঠিকঠাকভাবে মনিটর করতে পারে যেন জিনিসটা যেটা উঠে আসছে সেটা কিন্তু সঠিক হয়, ঠিক আছে। নাম্বার 9, ঠিক আছে, কি বলছে রান ট্রায়াল ইন ডাইভার্স স্টেট, ঠিক আছে। এবার যেটা প্রথমেই বললাম যে প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকগুলো আলাদাভাবে মানে আলাদাভাবে তাদের রিচুয়ালস এবং তাদের কাস্ট এবং তাদের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এর জন্য প্রত্যেকটা স্টেটে কিন্তু সেই জিনিসটা তুলে ধরতে হবে, এবং সেই স্টেটের অনুযায়ী সমস্যা যেন না তৈরি হয় সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, এবং নেশন ওয়াইডে খুব সুন্দরভাবে যেন রোল আউট হয়, রোল আউট মানে প্ল্যানটা এক্সিকিউট করা, সেটা যেন করা যায় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, এবং তার জন্য কিন্তু ট্রায়ালস করতে হবে। ট্রায়ালস বলতে একটা মানে অ্যাকচুয়াল জিনিস করার আগে সেই জিনিসটাকে একবার দেখে নেওয়া, ঠিক আছে। আর কি বলতে চাইছে যে 1951 সালে যে মানে যে সার্ভেটা হয়েছিল, ঠিক আছে, সেখানে কিন্তু দেখা গেল যে 2000 caste and tribes under SC and STs, counting the remaining 4000 odd OBC and upper caste, most of them state specific, is not only doable but also overdue, ঠিক আছে, এটা কিন্তু সুন্দরভাবে করা যাবে, ঠিক আছে। এবং 2021 সালে যেটা আমরা কাস্ট করেছিলাম, ঠিক আছে, তার মধ্যে কিন্তু অনেক ডেটা গ্যাপ এসেছিল, এর জন্য এইভাবে আমাদেরকে ভালোভাবে করতে হবে এবং ঠিকঠাকভাবে করতে হবে, রাইটার কিন্তু এইখানে বলে দিয়েছে, ঠিক আছে। তো এটা খুব সুন্দর একটা ছিল, এটা পারলে তোমরা নোট করে নিতে পারো, ঠিক আছে, নোট করে নিতে পারো, কারণ এইটা কাস্ট সেন্সাস থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে, মেন্সে কাস্ট সেন্সাস থেকে প্রশ্ন আসবেই, এবং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এডিটোরিয়াল অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে। এরপরে চলে যাব হচ্ছে একটা উইমেনদের নিয়ে একটা একটা এডিটোরিয়াল এসছে যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক। তো এইখানে কি বলছে, দ্য উইমেন হু রিমেন লার্জলি ইনভিনসিবল, ঠিক আছে, দ্য উইমেন হু রিমেন লার্জলি ইনভিজিবল, ঠিক। আমার পেনটা কাজ করছে না, এটা হয়ে গেল সমস্যা, এবার পেনটা কাজ করছে না তো এমনিভাবে বোঝাতে হবে, যাই হোক আমরা দেখে নেব, হ্যাঁ। তো কি বলতে চাইছি, অনেক সময় আমরা দেখি যে উইমেনরা কিন্তু অ্যাক্টিভলি পার্ট নেয় প্রোটেস্টের সময়, কিন্তু আমরা অনেক সময় আমরা দেখি যে ওদেরকে ডিসিশন মেকিংয়ে আমরা কিন্তু ইনক্লুড করি না, ঠিক আছে। তো প্রথম জিনিস এখানে কি বলছে যে কি প্রোটেস্ট এতদিনে আমরা দেখেছি থ্রু উইমেন, ঠিক আছে। ওড়িশা টু দ্য কোস্ট লাইন অফ তামিলনাড়ু উইমেন হ্যাভ লেড সাম মোস্ট সাস্টেইনড রেজিস্ট্যান্স মুভমেন্ট, ঠিক আছে। ওড়িশা থেকে তামিলনাড়ু অবধি কিন্তু এখন অবধি আমরা দেখেছি অনেক কবার যে উইমেন অ্যাক্টিভলি টেকিং পার্ট ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, ঠিক আছে। প্রথম হচ্ছে ওড়িশা, উইমেন কন্টিনিউ টু প্রোটেস্ট মাইনিং প্রজেক্ট থ্রেটেনিং দেয়ার ফরেস্ট বেস ওয়ে অফ লাইফ, ঠিক আছে। এখন আমরা দেখতে পেরেছি যে ওড়িশাতে কিন্তু মাইনিংটাকে আটকানোর চেষ্টা করছিল উইমেনরা, ঠিক আছে। কেন কি তাদের ফরেস্ট বেসড যে লাইফটা ছিল সেটাই কিন্তু তাদের ক্ষতি হয়ে যাচ্ছে,
ঠিক আছে। এবং তারপরে তারপরে আর কি বলতে চাইছে যে ঝাড়খণ্ডের যে আদিবাসী, ঠিক আছে, ঝাড়খণ্ডে আদিবাসী ওমেন তারা কিন্তু যে কোল মাইনিং রয়েছে তার প্রতি কিন্তু তারা প্রোটেস্ট করেছে। এবং তামিলনাড়ুতে উইমেনরা ফিশিং কমিউনিটি যারা রয়েছে তারা কিন্তু কুন্দনকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যখন বসানো হচ্ছিল সেখানেও কিন্তু তারা প্রোটেস্ট করেছিল, কারণ তাদের যে ফিশিং জিনিসটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো এই কটা যে ইনসিডেন্ট রয়েছে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কিভাবে উইমেনরা কিন্তু ক্লাইমেট চেঞ্জ বা আমাদের এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনে খুব সুন্দরভাবে পার্ট নিচ্ছে। ঠিক আছে, এরপরে চলে আসবো, দিস মুভমেন্ট রিপ্রেজেন্ট এ পাওয়ারফুল অ্যাসারশন অফ কমিউনিটি লেড ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন। তো এই ধরনের মুভমেন্ট হচ্ছে যে আমাদের কমিউনিটি লেড মানে একটা গ্রুপের যে ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে, সেটার উপরে কিন্তু খুব ফোকাস করেছে এবং এনভায়রনমেন্ট প্রোটেকশনের উপরেও কিন্তু খুব ফোকাস করেছে। ঠিক আছে, তারপরে কি বলতে চাইছে রাইটার বলতে চাইছে লিডারশিপ নট একনলেজড, মানে লিডারশিপ যে উইমেনরা আমাদের দিচ্ছে সেটা কিন্তু আমরা চিহ্নিত করতে পারছি না। ঠিক আছে, তাদেরকে একনলেজ করতে পারছি না, তাদেরকে চিনতে পারছি না। ঠিক আছে, তো কি বলছে, ইন মেনি কেসেস কমিউনিটি মিটিং অ্যান্ড ডিসিশন অন ল্যান্ড আর ডমিনেটেড বাই মেন while women who bears the disproportionate burden of ডিসপ্লেসমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন আর সাইডলাইন। অনেক সময় আমরা মিটিংয়ের সময় দেখি যে আমাদের যে মেন, ঠিক আছে, বেশিরভাগ আমাদের মেন ডমিনেন্ট কমিউনিটি আছে, যেখানে কিন্তু উইমেনদের যে মানে যে কথাগুলো রয়েছে সেটা কিন্তু আমরা সাইডলাইন করে দিই। ঠিক আছে, ওদের যে মতামত আছে সেটা কিন্তু আমরা নিই না, কিন্তু শেষে কি দেখা যায় যে মেনরা যে ডিসিশনগুলো নেয় সেটা কিন্তু ইভেনচুয়ালি সেটা কিন্তু নেওয়া হয়। ঠিক আছে, তারপরে আর কি বলছে, উইমেন পার্সপেক্টিভ আর অলসো ফ্রিকুয়েন্টলি ডিভ্যালিউড, মানে উইমেনদের যে মতামত আছে সেটা কিন্তু অনেক সময় আমরা ডিভ্যালিউ করে দিই, কিন্তু দেখা যায় যে ওরা কিন্তু অ্যাকচুয়াল যে সোশিও এনভায়রনমেন্টাল নলেজ আছে এটা কিন্তু ওদের কাছে কিন্তু খুবই ভালোভাবে রয়েছে। এবং তার ছাড়া এখানে বলছে বাংলাদেশে ফুলবাড়িতে, ঠিক আছে, উইমেন রেজিস্টার্ড অ্যান ওপেন পিট কোল মাইনিং প্রজেক্ট এন্ডিউরিং পুলিশ ক্র্যাকডাউন ওয়াইল অর্গানাইজিং মাস মোবিলাইজেশন। ঠিক আছে, তো বাংলাদেশের ফুলবাড়িতেও এরকম প্রোটেস্ট হয়েছিল যে এখানে কি মাইনিং হচ্ছিল। এর ছাড়া নর্মদা বাঁচাও আন্দোলন, সেটাও আমরা দেখতে পেরেছি কার লিডারশিপে, মেধা পাটকারস লিডারশিপ। ঠিক আছে, তো এই ধরনের যে এনভায়রনমেন্টে যে ডিগ্রেড করে দেওয়ার সময় অনেক সময় যে প্রজেক্টগুলো আসে সেখানে কিন্তু আমরা দেখতে পারি যে উইমেনরা খুব অ্যাক্টিভলি পার্ট করে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব যে উইমেনদের অ্যাকচুয়াল লিগালি কি জিনিসে উইমেনদেরকে রাইট দেওয়া হয়েছে। ঠিক আছে, তো প্রথম জিনিস হচ্ছে ফরেস্ট অ্যাক্ট 2006, তারপরে হচ্ছে পিসা অ্যাক্ট। ঠিক আছে, পিসা হচ্ছে প্রভিশন ফর পঞ্চায়েত, ঠিক আছে, প্রভিশন ফর পঞ্চায়েত এক্সটেনশন টু শেডিউলড এরিয়াস। ঠিক আছে, 1996, যেখানে কি গ্রাম সভার মাধ্যমে এখানে উইমেনদেরকে রাইট দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং গ্রাম সভাটা হচ্ছে এক ধরনের সভা যেখানে কি কোনো ল বা কোনো নিয়ম বা কোনো কাজ সেখানে কিন্তু পাস করাতে হয়। ঠিক আছে, অ্যাজ আ গ্রুপ সবাই বসে থাকে এবং এই জিনিসটা করতে হবে এবং সেই জিনিসটা করে কিন্তু গ্রাম সভাতে পাস করাতে হবে। ঠিক আছে, এই জিনিসটা রয়েছে। ঠিক, এরপরে আর দেখে নেব যে দিস ফ্রেমওয়ার্ক আর আন্ডারমাইন্ড বাই সিস্টেম্যাটিক গ্যাপ, ল্যান্ড টাইটেলস অফেন রিমেইন ইন দ্য নেম অফ মেন হাউসহোল্ড উইথ উমেন রেয়ারলি লিস্টেড অ্যাজ জয়েন্ট অর সোল ওনার। ঠিক আছে, অনেক সময় আমরা দেখে থাকি যে ল্যান্ডের যে রুলসগুলো রয়েছে বা ল্যান্ডের যে জিনিসগুলো রয়েছে মহিলাদের নামে থাকে, কিন্তু মহিলাদেরকে খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হয় না। ঠিক আছে, implementation mechanism lack gender sensitivity and gram sabha are frequently held in male dominant setting। ঠিক আছে, যেটা এখানে কি আর কি বলা হচ্ছে যে গ্রাম সভা যেগুলো রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু সবসময় মেল ডমিনেন্ট, যেটা কি আগেই বলছিলাম যে পুরুষদের কথা নিয়েই কিন্তু এই গ্রাম সভাগুলো চলে, কিন্তু সেখানে শুধু নামমাত্র মেয়েদেরকে রেখে দেওয়া হয়েছে, উইমেনদেরকে রেখে দেওয়া হয়েছে। দ্যার ইজ নো কম্প্রিহেন্সিভ জেন্ডার সেন্সিটিভ ল্যান্ড পলিসি at the national level in India. State land redistribution programs often overlook single woman, widow or woman উইথাউট ফর্মাল ডকুমেন্টেশন। ঠিক আছে, আমরা অনেক সময় ওভারলুক বলতে কি গ্রাহ্য করি না, মানে যদি কেউ মহিলা থাকে বা মেয়ে থাকে বা উইডো থাকে বা এই ধরনের কোনো যদি মানে কি বলে
মহিলাদের উপরে যদি কিছু থাকে তো সেটা আমরা অনেক সময় ওভারলোক করে যাই, ঠিক আছে, ল্যান্ড রিলেটেড ইস্যুতে। ঠিক, এরপরে চলে আসি, দিস ইনভিজিবিলিটি বিকাম ইভেন মোর গ্লেয়ারিং অ্যাট দ্য কনটেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ। তো এই জিনিসগুলো আমরা আরও কোথায় দেখতে পাচ্ছি, ক্লাইমেট চেঞ্জে কিন্তু আরও এই জিনিসগুলো বেশি ভাব করে আমরা দেখতে পাচ্ছি। ক্লাইমেট চেঞ্জ কি করে বলছে রাইটার বলতে চাইছে যে বেশিরভাগ সময় আমরা দেখি যে ক্লাইমেট চেঞ্জের সময় উইমেনগুলো যারা থাকে তারা কিন্তু বাড়িতে খুব ভালোভাবে সামলায় এবং যে ওয়াটার দূর দূর থেকে ওরা নিয়ে আসে, জল নিয়ে আসে, এবং যারা বাড়িতে অসুস্থ থাকে তাদেরকে কিন্তু খুব ভালোভাবে তারা দেখে। কিন্তু যে এই যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে যে কথা বলা হচ্ছে সেখানে কিন্তু আমরা কিন্তু মহিলাদের কথা কিন্তু ঠিকভাবে আমরা রাখি না, ঠিক আছে। যে এই পলিউশনগুলো হচ্ছে ডিপেনিং অফ জেন্ডার ইনইকুয়ালিটিস, আমরা উইমেনকে ইগনোর করি, কিন্তু তাদেরই কিন্তু এইসব জিনিসে কিন্তু বেশি নলেজ, তারাই কিন্তু ঘরগুলো দেখে এবং ক্লাইমেট চেঞ্জে ওদের একটা কিন্তু খুব মেজর পার্ট ওরা প্লে করে। Yet most of the climate adaptation framework fail to integrate women, ঠিক আছে। যে ক্লাইমেট যে ফ্রেমওয়ার্কগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা মহিলাদেরকে নিয়ে চলি না, এবং এখানে কিন্তু স্পষ্ট আমাদের যে রাইটার রয়েছে সেটা কিন্তু বলে দিয়েছে। তো নিড ফর স্ট্রাকচারাল চেঞ্জ, বর্তমানে কি কি জিনিস নিয়ে আসতে হবে যেটা যেন আমরা মহিলাদেরকে আরও ইনক্লুড করতে পারি। প্রথম জিনিস হচ্ছে যে প্রথম থেকেই বলে আসছি যে অ্যাক্সেসেবল যে মিটিংগুলো হয়েছে উইমেনদের কিন্তু অ্যাক্সেস দিতে হবে, মানে উইমেনদের কথাগুলো শুনতে হবে এবং ওদের কি সমস্যা, ওরা কি বলতে চাইছে, এটা কিন্তু আমাদের যে ডিসিশন মেকিং প্রসেস রয়েছে সেটাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে। এবং ওদেরকে ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড ওনার হিসাবে ওদেরকে রাখতে হবে, নট অনলি মেল ডমিনেন্ট, ঠিক, মানে শুধু পুরুষদের কথা চলছে সেরকম কিন্তু হবে না, ওদেরও কথা কিন্তু রাখতে হবে। তাছাড়া women do groundwork, organizing, protesting, feeding and sustaining the movement without having a seat on the table at the table। আমরা অনেক সময় দেখি যে এই যে প্রোটেস্টগুলো যেগুলো আমরা প্রথমে ডিসকাস করলাম সেখানে কিন্তু বেশিরভাগ উইমেনরাই পার্টিসিপেট করেছে। তো এই ধরনের যে প্রোটেস্ট এবং যে মুভমেন্টগুলো ওরা চালাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু একটা ভাবার বিষয়, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু কোনো সিট দেওয়া হচ্ছে না, মানে তাদেরকে আমরা কোনো রেসপন্সিবল পদ দিচ্ছি না, কিন্তু ওরা কিন্তু অ্যাকচুয়াল যে গ্রাউন্ড ওয়ার্ক রয়েছে সেটা কিন্তু ওরা করেই যাচ্ছে, কিন্তু ওদেরকে আমরা কোনো সিট দিচ্ছে না, মানে ওদেরকে আমরা অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, অ্যাজ আ প্রতিনিধি হিসাবে কিন্তু আমরা ওদেরকে বেছে নিচ্ছি না, ঠিক আছে, এবং ওদের কথাকেও কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। ঠিক, আর কি বলছে, ইফ ডেভেলপমেন্ট ইজ টু বি ডেমোক্রেটিক, যদি ডেভেলপমেন্টটা ডেমোক্রেটিক হিসাবে আমরা যদি নিতে চাই, ঠিক আছে, যেটা ক্লাইমেট চেঞ্জ পলিসি হলো বা অন্য জিনিস হলো, সেখানে কিন্তু আমাদেরকে উইমেনদেরকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে, উইমেনদের কথাগুলো শুনতে হবে। উইমেন মাস্ট নট বি হার্ড, দে মাস্ট লিড, ঠিক আছে, ওদেরকে কথাও শুনতে হবে এবং ওদের দ্বারা যে পরিচালিত যে জিনিসগুলো রয়েছে সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক, তো এটা হলো আর্টিকেল। ঠিক, পেনটা ঠিকঠাকভাবে কাজ করছে না বলে এটা এখানে ঠিকঠাকভাবে মার্ক করতে পারিনি, ঠিক আছে, কিন্তু আর্টিকেলে যে জিসটা রয়েছে সেটা তোমরা দেখে নিলে, ভালো করে বুঝিয়েও দিলাম। এরপরে আমরা দেখে নেব যে ছোট ছোট যে নিউজগুলো আছে সেটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে, খুব বেশি নেই, অল্প অল্প জিনিস রয়েছে। এইখানে ফার্টিলিটি রেটের কথা বলা হচ্ছে। ফার্টিলিটি রেট বলতে কি, একজন মহিলা কজন সন্তান মানে দিতে পারে, ঠিক আছে, তো এই রেটটা, ঠিক। তো এইখানে বলা হচ্ছে যে বিহার হচ্ছে সব থেকে আগে, যেটা কি 3টে সন্তান, ঠিক আছে, বিহার, এবং বেঙ্গল হচ্ছে সব থেকে পিছিয়ে, যেটা কি 1.4, যেটা কি তোমরা এখানে দেখে নিচ্ছ। বিহার রিপোর্টেড দ্য হাই ফার্টিলিটি রেট কত বলছে, 3.0, যেখানে একটা পরিবারে হয়তো 3টে করে সন্তান হচ্ছেই, ঠিক আছে, এবং বেঙ্গল সব থেকে পিছিয়ে, যেখানে কি একটা পরিবারে একটা 1.4 করে, ঠিক আছে, তো ধরে নাও একটা করে, তো এটা একটু দেখে নেবে, ঠিক, বিহারে 3 আর বেঙ্গলে 1.4, ঠিক। এরপরে আমরা দেখে নেব যে ইন্দাস ওয়াটার ট্রিটি, ঠিক আছে, ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা কি আমরা 1960 সালে আমরা সই করেছিলাম উইথ পাকিস্তান, যেটা যেটা কি ক্রস বর্ডার টেরর যেটা হয়েছিল, সিজ ফায়ারের বর্তমানে অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পারছি যে পাকিস্তান সেই জিনিসটা মানে কমপ্লাই করছে না, সেই জিনিসটা মানছে না। তো এর ফলে
আমরা যে ইন্দাস ওয়াটার ট্রিটি রয়েছে, ঠিক আছে, সেটাকে বর্তমানে এবিএনসে রেখেছি, মানে এখনও সাসপেন্ড করে আমরা রেখেছি, ঠিক আছে, ওইটার কিন্তু আমরা রিজিউম করিনি, ঠিক আছে। তো বর্তমানে যা পরিস্থিতি, ইন্দাস ওয়াটার ট্রিটি এখনও আমরা বন্ধ রেখেছি, সাসপেন্ড করে রেখেছি। ঠিক, এরপরে চলে আসি আমরা প্রথম পেজে কয়েকটা নিউজ আছে, সেটা শর্টে আমরা ডিসকাস করে নেব। ঠিক, তো এইখানে প্রথম পেজে যেটা বলছে ডিজিএমও পাকিস্তানের কি লস হয়েছে ওরা বলে দিয়েছে, 30 থেকে 40 জন পাকিস্তানি মিলিটারি ওদের লস হয়েছে ইন অপারেশন সিন্দুর। তার ছাড়া ওদের হচ্ছে যে দ্য অফিসার ওয়ান্স পাকিস্তান আগেন্স্ট মিডস অ্যাডভেঞ্চার পেস ট্রিবিউট টু 5 ইন্ডিয়ান মিলিটারি ক্যাজুয়ালিটিস। তো ওদের ওইখান থেকে ওরা বলছে যে 5 জন ইন্ডিয়ান মিলিটারি ক্যাজুয়ালিটি হয়েছে। এর ছাড়া অপারেশন সিন্দুর যেটা রয়েছে সেটা কিন্তু এখনো চলছে, এটা কিন্তু পাকিস্তানের কথা, আমাদের নয়। ঠিক, এরপরে বলছে যে ট্রাম্প রিপিটস ক্লেম অফ ইউএস মেডিয়েশন অফার হেল্প টু ফাইন্ড সলিউশন টু কাশ্মীর ডিসপিউট। তো কাশ্মীরে যে সমস্যাটা রয়েছে এত দীর্ঘকাল ধরে, ঠিক আছে, সেটা কিন্তু ইউএস অ্যাজ আ মিডিয়েটার ও বলতে চাইছে যে আমরা অ্যাজ আ মিডিয়েটার থাকবো, ঠিক আছে, এবং কাশ্মীরের যে এত দিনের সমস্যা সেটা কিন্তু ওদের মেটানোর একটা চেষ্টাও দেখিয়েছে, ঠিক আছে। তো এটা ভবিষ্যতে দেখব কিভাবে জিনিসটা প্রসিড করছে এবং কিভাবে জিনিসটা সলভ হচ্ছে। তো আজকের এটা হচ্ছে দ্য হিন্দু আর্টিকেল, এইভাবেই আমাদের সাথে যুক্ত থাকো, ঠিক আছে। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।